জনাব সারোয়ার তুষার, আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে খুব স্পষ্টভাবে এই বক্তব্যের প্রতিবাদ করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন মন্তব্যের প্রতিবাদ কিংবা সেই দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর মতো ঘটনা আমরা সাম্প্রতিক সময় দেখছি। এটা কি বাংলাদেশের কূটনীতিতে একটা নতুন মোড়? আপনাকে ধন্যবাদ এবং আনিস ভাইকে শুভেচ্ছা। ডেফিনেটলি এটা বাংলাদেশের কূটনীতিতে একটা নতুন মোড়, কারণ আমরা এই গভর্নমেন্ট একটা খুবই এক্সেপশনাল মোমেন্টে বা ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় এসেছে গণ অভ্যুত্থানের পরে। তো এই সরকারের দিক থেকে আমরা তার শত সমালোচনা করেছি এবং অনেক দুর্বলতার কথা বলেছি, কিন্তু একটা জিনিস অবশ্যই প্রশংসা করতে হবে যে বিশেষত ইন্ডিয়ার প্রশ্নে আমরা আর আগের মতো নাই। মানে ইন্ডিয়া আমাদের সাথে যে ধরনের আচরণ করে সেই আচরণের প্রেক্ষিতে আমাদের দিক থেকে আমরা করা জবাব দেওয়া শিখেছি, মানে সরকারের তরফ থেকে। ইভেন আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র যার সাথে ডক্টর ইউনূসের অনেক ভালো সম্পর্ক অনেকের সাথে ব্যক্তিগত পর্যায়ে, এমনকি ফর্মাল চ্যানেলে। সেখানকার একজন গোয়েন্দা প্রধান যখন এই মন্তব্য করলেন, এটা একটা অনানুষ্ঠানিক চ্যানেলে করেছেন তিনি, কিন্তু তবু সেটাকে কিন্তু আমাদের সরকার সিরিয়াসলি নিয়ে মানে স্টেটমেন্ট মেক করেছে। এটা একটা গুড মানে পজিটিভ সাইন যে আমাদের একটা মানে বোঝা যাচ্ছে যে আমরা একটা স্বাধীন কূটনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র না ইন্ডিয়া না রাশিয়া না চীন এটা আমরা দেখছি না, যেটা আমাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে যখন কোনো বক্তব্য বা যেটা আসলে আমাদের সম্পর্কে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে বিশ্বে, তখন আমরা এটা প্রতিবাদ করছি। এটা একটা বাংলাদেশে অবশ্যই নতুন ঘটনা এবং পজিটিভ ঘটনা। এটা বলার পরে আমি বলবো যে এই যে তুলসী গ্যাবার্ড সম্পর্কে আনিস ভাই কিছু কিছু বলেছেন। আমরা কিন্তু জানি যে তিনি পরিষ্কারভাবে অনেক আগের থেকেই হিন্দুত্ববাদী এখানে এবং আমেরিকার ইভানজেলিক্যাল খ্রিস্টিয়ান এবং জায়নবাদী এই যে এই নেক্সাসে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তিনি ইন্ডিয়া কিন্তু এসেছেন একটা গোয়েন্দাদের এই প্রশ্নের মধ্যে একটা উত্তর লুকানো ছিল, মানে একটা কিছু খুঁজছিলেন ওই সঞ্চালক বা প্রশ্নকর্তা, মানে বলেই দেয়া হচ্ছে এখানে লাগাতার সংখ্যা। হ্যাঁ, এবং তিনি শুধু ওটাতে রেসপন্স করেছেন এবং আমার কাছে মনে হচ্ছে তিনি তাৎক্ষণিকভাবে রেসপন্স করেছেন, এটা যে তিনি খুব ভেবে এসেছেন সেরকম না। এবং সেই ক্ষেত্রে তার কাছে যে সমস্ত প্রোপাগান্ডা এলিমেন্টসগুলো পাঠানো হয়েছে, বিলিয়ন ডলার এখানে খরচ করছে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে খারাপ প্রচারণা করার জন্য, তিনি সেটাই সাবস্ক্রাইব করে কথা বলেছেন। এবং এটা খুব আশ্চর্যের না তার কাছ থেকে। আমি মনে করি যে এটা, যদিও আমি মনে করি যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল কোনো পজিশন সেভাবে আমি দেখব না, কিন্তু তিনি এইটা বলতে পারেন, এটা আমাকে খুব আশ্চর্য করেন না। কারণ আপনি তুলসী গ্যাবার্ডের ট্র্যাক রেকর্ডটা যদি খেয়াল করেন, তিনি এর আগে কী করেছেন, তিনি কিন্তু একজন মার্কিন সেনা অফিসার ছিলেন যিনি দূরযুদ্ধ ওই যে সন্ত্রাসের বিরুদ্ধে, এবং তার ভাষাটা খেয়াল করবেন ইসলামিক সন্ত্রাসবাদ, এটা তো ওয়ার অন টেররের ল্যাঙ্গুয়েজ। এবং এটা তিনি ইরাকে এবং কুয়েতের যুদ্ধের সময় কিন্তু তিনি মার্কিন সেনা অফিসার ছিলেন এবং খুবই যুদ্ধবাজ একজন ব্যক্তি। মার্কিন যে অংশটাকে বলা হয় যে খুব যুদ্ধবাজ, তিনি সেটার অংশ। ফলে তার যে মুসলিম সমাজ সম্পর্কে তার যে বিশেষ দৃষ্টিভঙ্গি, ওয়ার অন টেররের যে ল্যাঙ্গুয়েজ এবং যে চিন্তা প্রণালী, সেটাই তার কথার মধ্য দিয়ে এসেছে। বিশেষত এই 5 তারিখের পরে আপনি খেয়াল করবেন যে ইসরায়েল এবং ইন্ডিয়ার এদিক থেকে একটা মিল আছে, যে তারা আসলে তাদের বশংবদ একটা গভর্নমেন্ট কিংবা একটা কর্তৃপক্ষ প্যালেস্টাইনে এবং বাংলাদেশে যতদিন পর্যন্ত ছিল, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগ ছিল, ততদিন পর্যন্ত তারা বাংলাদেশ সম্পর্কে নিশ্চিন্ত ছিল। এবং তাদের একটা যুক্তি ছিল যে আমাদের একটা সিকিউরিটি কনসার্ন আছে এখানে। 7 জানুয়ারিতে ইলেকশন হতে, সুষ্ঠু নির্বাচন হতে না দেওয়ার পেছনে ইন্ডিয়ার এটাই প্রধান লজিক ছিল, যে যদি আপনি সুষ্ঠু নির্বাচন দেন তাহলে আসলে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতায় আসবে। যদিও খুব ইন্টারেস্টিংলি এখন ইন্ডিয়া আবার বাংলাদেশে ইলেকশনের জন্য খুব তৎপর হয়ে উঠেছে, যে কেন বাংলাদেশে ইলেকশন হচ্ছে না, ডক্টর ইউনূস কী চায়। 7 মাসের মধ্যে খুব বড় ধরনের একটা পরিবর্তন। আমরা আসলে বুঝি যে পরিবর্তনের পেছনে কারণটা কি। তারা আগে যে কারণে ইলেকশন চাইতো না, এখন সে একই কারণে তারা রিফর্ম চায় না, কারণ বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক স্টেট তারা হতে দেবে না। এবং ওই যে মানে একটা গোটা টেরিটরিকে, বি ইট প্যালেস্টাইন অর বি ইট বাংলাদেশ, যেহেতু মুসলিম অধ্যুষিত, সুতরাং এটা পোটেনশিয়াল টেররিস্ট অথবা এটা হচ্ছে আমার জন্য সিকিউরিটি থ্রেট। এই যে সিকিউরিটি থ্রেটের যে একটা চিন্তা প্রণালী, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে কাজ করছে বা দিল্লির মধ্যে কাজ করছে। ঠিক যখন কিনা নাগপুরে, আপনি আজকেই আমরা দেখলাম একটু আগে এখানে, যে নাগপুরে কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা বেশ কয়েকটা দল, বজরঙ্গ দল, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ, তারা কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে। সেখানে আওরঙ্গজেবের কবর তারা উঠিয়ে ফেলবে বা সমাধি তারা ওখান থেকে উঠিয়ে ফেলবে। কারণ আওরঙ্গজেব সম্প্রতি একটা সিনেমা হয়েছে, যেখানে সিনেমাতে আওরঙ্গজেবকে যেভাবে নেতিবাচকভাবে দেখিয়ে থাকে সাধারণত হিন্দুত্ববাদের সাথে অ্যালাইন্ড যে সিনেমাগুলো, সেইভাবেই দেখিয়েছে। এবং দেখানোর ফলে তারা একটা মৌকা পেয়েছে যে আমরা আওরঙ্গজেবের সমাধি উঠানোর জন্য একটা হুল্লোড় করি বা একটা মব, এই যে মবের কথা এসছে, বিরাট আকারের মব এটা আর কি। এবং এটার সাথে অলমোস্ট রাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থন আছে সেখানে। এই ঘটনাটা ঘটছে যখন ইন্ডিয়ায়, তখনই কিন্তু তুলসী গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে ধোঁয়া তুলেছেন, যেটা আপনারা এখানে বললেন। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে শেষ কথা যেটা বলবো, পারসিকিউশন অফ মাইনরিটি, তারা এই ধরনের শব্দ ব্যবহার করে এবং এই শব্দগুলোর খুব পরিষ্কার লিগ্যাল ইমপ্লিকেশন আছে আমাদের জন্য। এই পুরো ঘটনার মধ্যে অ্যালার্মিং শুধু এটুকুই, যখন আপনি পারসিকিউশন অফ মাইনরিটি বলেন কিংবা এরকমও তারা বলেছে যে জেনোসাইড চলছে বাংলাদেশে, তখন সেগুলোর কিছু লিগ্যাল ইমপ্লিকেশন তৈরি হয় ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। সেটার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে খুবই কড়া অবস্থান নিতে হবে এবং আমাদের দেশের ভেতরে যে সমস্ত এলিমেন্টস আছে যারা এই ধরনের কাণ্ড ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান যদি সরকার দেখাতে পারে, তাহলে আসলে এই সমস্যাগুলো হবে না। জনাব আনিস আবদুল তাহেরের মতন দল আগে থেকে তারা ঘোষণা দিল,
তাদেরকে একেবারে বায়তুল মোকাররমে জড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিংবা এর আগেও তাদের ব্যাপারে স্পষ্ট অবস্থান সরকার নিতে পারছে কিনা সেটা একটা। এবং এর পাশাপাশি নারীদের স্বাধীনতা, নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় ধরুন স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য শুরুতে আমরা শুনেছিলাম, সেগুলো তো অনেকের জন্য উদ্বেগের। তো এই বিষয়গুলো নিয়ে আসলে কি সরকার খুব স্পষ্ট অবস্থানে যেতে পারছে? সরকার প্রথম দিকে আমি বলবো যে একটু কুম্ভকর্ণের মতো একটা অবস্থা ছিল, খুব ঢিমে তালে চলার মতো একটা মানসিকতা। পরে যখন এই ঘটনাগুলো অ্যালার্মিং পর্যায়ে গেছে, তখন সরকার অন্তত এখন বলা শুরু করেছে বা কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপও নিচ্ছে যে এই যে নারীদের শাহবাগের ঘটনাটার ক্ষেত্রে, কিংবা যখন হিজবুত তাহরিরের ব্যানারে পল্টনে মিছিলে নামলো তখন তাদেরকে ডিসপার্স করার ক্ষেত্রে কিছু কিছু ব্যবস্থা সরকার নিচ্ছে, এবং এখনও বলছে যে যেগুলো আগে ঘটেছে সেগুলো আমরা তদন্ত করে ফাইন। কিন্তু যেটা মানে সমালোচনা করতে হবে সেটা হচ্ছে যে হিজবুত তাহরির প্রসঙ্গেই আপনি দেখবেন যে আমার কাছে সন্দেহ লাগে যে মাহফুজ আলম, যিনি একজন উপদেষ্টা, তাকে প্রচার করা হলো যে তিনি হচ্ছেন আসলে হিজবুত তাহরির মেম্বার। এটা ইন্ডিয়ার চ্যানেলগুলোতে, ইন্ডিয়ার বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার করা হয়েছে, এবং তাদের বাংলাদেশি বিভিন্ন শাখাও একই প্রচার করেছে। এবং অ্যাট দ্য সেম টাইমে হিজবুত তাহরির তৎপরতা বাংলাদেশে চলেছে। আপনি দেখেছেন যে কালো পতাকা নিয়ে মিছিল করছে ইত্যাদি। তো এই দুটোর সাথে কোনো সংযোগ আছে কিনা, মানে ডিপ স্টেট কোনো কানেকশন, মানে আঞ্চলিক কোনো ডিপ স্টেট কিংবা আঞ্চলিক কোনো গোয়েন্দা সংস্থার কানেকশন আছে কিনা, এটা কিন্তু আমাদের সিরিয়াসলি খতিয়ে দেখা উচিত। যে এই বয়ানটা প্রতিষ্ঠা করা যে বাংলাদেশে আসলে হিজবুত তাহরির তৎপরতা বেড়ে গেছে, শুধু সেটা না, সরকারের মধ্যে হিজবুত তাহরির আছে কিংবা জঙ্গিবাদী গোষ্ঠী আছে, এই প্রচারণাটাতে পালে কিন্তু হাওয়া দেয়। আপনি দেখবেন যেদিনই এই ধরনের একটা মিছিল হয় সেদিনই কিন্তু ইন্ডিয়ান চ্যানেলে পালকি শর্মারা এটা নিয়ে একেবারে ক্রমাগত এটা নিয়ে হ্যামারিং করতে থাকে। এর মধ্যে কোনো কানেকশন আছে কিনা এটা আমাদের খুঁজতে হবে। সরকারের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখন তারা যে সিরিয়াসনেস দেখাচ্ছে, এটা শুধু মুখের কথাই বললে হবে না, তাদের কাজ করে দেখাতে হবে যে তারা এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স। হিজবুত তাহরির বা এই ধরনের যে সমস্ত সংগঠন নিষিদ্ধ, তাদের ক্ষেত্রে তারা মিছিল পর্যন্ত আসতে পারবে কেন? তাদের নেটওয়ার্ক, আপনার কি ইন্টেলিজেন্স নাই যে ইন্টেলিজেন্স দিয়ে আপনি তাদের পুরো নেটওয়ার্কটা শনাক্ত করতে পারবেন? তাদের তো মিছিল পর্যন্ত নেমে তারপর তাদেরকে ডিসপার্স করা, যেন একটা বিরোধী দল নেমেছে এবং তাকে আপনি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ব্যাপারটা তো তা না। তাকে আপনার নামতেই দেওয়া উচিত ছিল না, এবং আগেই তাদের কানেকশনটা, নেটওয়ার্কটা শনাক্ত করে তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত ছিল। সেটা সরকার করছে না। মাজারে হামলা ছিন্নভাবে কমেছে, যে মাত্রায় চলছিল সেটা তার তুলনায় কিছু কিছু কমেছে, কিন্তু একেবারে থেমে যায় নাই। এক্ষেত্রে আমি মনে করি সরকার, প্রথম কথা হচ্ছে আইন শৃঙ্খলা, যেহেতু আপনি যে কোনো স্থাবর সম্পত্তির উপর যখন আক্রমণ করবেন, যে নামেই করেন, আপনার তার রাষ্ট্রকে এখানে অ্যাকশন নিতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ইসলামপন্থী বিভিন্ন দল আছে, সবাই যে ব্যাপারটা মানে সমর্থন করে ব্যাপারটা তা না। সরকারের উচিত হচ্ছে তাদের প্রত্যেকের সাথে, দায়িত্বশীল যারা আছে তাদের সাথে, এই যে আপনি ঐক্যমুক্ত কমিশনের ব্যানারে বসছেন, এই ইস্যুতেও বসা দরকার, ইসলামপন্থী ডায়ালগ করা দরকার, যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে বাংলাদেশের নাম খারাপ হচ্ছে, এই ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা শক্ত ভূমিকা আশা করি। আপনারা ফতোয়া দেবেন, বিবৃতি দেবেন যে মাজার ভাঙা, হেফাজতে ইসলাম কিন্তু দিয়েছে, অনেক পরে দিয়েছে, এরকম আরও বিভিন্ন ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের কাছ থেকে সরকারের উচিত তাদেরকে বলা যে আপনারা যেগুলো সমর্থন করছেন না, এটা আপনারা পরিষ্কার করেন। সেটা যদি সরকার করে তাহলে আমি মনে হয় যে মাজার কেন্দ্রিক যে তাণ্ডবগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো অনেক দূর কমতে পারে আর কি, এবং কমাতেই হবে, এটা আমাদের অন্য কোনো অপশন নাই।